আজকের গল্প পুরনো হারমোনিয়াম। লিখেছেন উৎপল মান। গল্প পাঠে আমি অরুময় চক্রবর্তী। গল্প পুরনো হারমোনিয়াম। পাড়ায় নতুন বউ এসেছে, মাসখানেক হলো। সে নাকি ভালো গান জানে। আহা, মেয়েটির নামটাও সুন্দর, গীতি, মানে গান। বাবা বেশ, ননিবেলা যাবো যাবো ভাবেন, কিন্তু যাওয়ার হয়ে ওঠে না। নতুন বউ দেখতে গিয়েছিলেন, কিন্তু তার মনের ইচ্ছেটা এখনও বলা হয়নি গীতিকে। হ্যাঁ, গীতি, তবে একটা ডাক নামও আছে, মিলু। না, তিনি ওই গীতি নামটাই পছন্দ করেন বেশি। একসময় গানে ঝোঁক ছিল ননিবালার, কীর্তন গাইতে পারতেন। বিয়ের পর সংসারের চাপে সেসব হয়ে ওঠেনি। শুধু হয়ে ওঠেনি নয়, সমস্ত কিছু শখ আহ্লাদ জলাঞ্জলি দিতে হয়েছিল। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে, এর ছেলে বউ আছে, নাতি আছে। নিজের মানুষটি অনেক দিন আগেই চলে গিয়েছেন পৃথিবী থেকে। কিছুটা ঝাড়া হাত পা এখন। গোতলায় বসে নিজের চুল বাঁধেন, গুনগুন করে সুর ভাঁজেন। ব্যাপারটা আগে খুব একটা ছিল না, কিন্তু গীতি আসার পর তার মনে গান করার ইচ্ছেটা নতুন করে ডানা পেয়েছে। তাই ওর কাছে যাওয়ার আগে গলাটা একটু ঘষে মেজে নেওয়া আর কি। শুনেছেন পাড়ার কিছু বাচ্চাকে মেয়েটি ইতিমধ্যে গান শেখাতে শুরু করেছে। শিক্ষিতা মেয়ে, বসে থাকবে কেন? আর তাছাড়া এইসব করলে চর্চাটাও তো বজায় থাকবে। শুভজিৎ নাকি ওর বউকে এখনই এসব করতে মানা করেছিল। ননিবেলা শুনেছিলেন সে কথা। নিজের কথা মনে পড়ে গিয়েছিল। তার স্বামী মিহির ঠিক এমনই কাণ্ড করেছিলেন বিয়ে করে আনার পর। ভালো গলা ছিল তার কীর্তন গানে, সেসব আর করতে দেননি। শুভজিতের সঙ্গে একদিন স্বাস্থ্য কেন্দ্রে দেখা হয়েছিল। আচ্ছাটি করে ধমকে দিয়ে বলেছিলেন, বিয়ে করে এনেছিস মানে কি তোর সম্পত্তি হয়ে গেল নাকি রে? ওর কোনো ইচ্ছে নেই? ওর শিক্ষা কি তোর ঘরে রান্নাবান্নায় ঘি জোগাবে? আসলে এই কথা বলার মধ্যে যেন 40 বছর আগের একটা প্রতিবাদ জ্যান্ত হয়ে উঠেছিল তার মনে। সেদিন করতে পারেননি, চিরতরে গানকে বিদায় দিয়েছিলেন। আজ সুযোগ এসে গেল। ইচ্ছের কথাটা বলে ফেললেন নিজের বৌমা মিনুকে। মিনু তো শুনে অবাক। তাই তো, মানুষটার গলা ভাঁজা কেন দিন কয় ধরে। এমনকি দেখেছে সে নিজের ছোট রুমটিতে বিছানার উপর বসে আপন মনে একটা ভক্তিগীতি গাইছেন। সে তো প্রায়ই করেন উনি, কিন্তু ইদানিং যেন পুলক লেগেছে। মিনু অবাক হয়ে বলল, আপনি কি পারবেন মা এই বয়সে আর? ননিবেলা চায়ের কাপ হাতে নিয়ে থমকে গেলেন, বললেন, মানুষ পারে না এমন কিছু আছে নাকি বৌমা? তোমরা শুধু ঘরে বসে রান্না করলে আর টিভি দেখলে। তোমারও তো কত এলেম ছিল ছবি আঁকার। আহা, আমি দেখিনি তোমার সেই বিয়ের আগে আঁকা ছবিগুলো। কি হাত ছিল বৌমা তোমার! দিলে তো সব জলাঞ্জলি। এখনো সময় আছে বৌমা, নিজের ছেলেকে শেখাও, আবার অন্যদেরও শেখাতে পারো। খুলে দাও না গীতির মতো একটা পুঁচকে স্কুল। সময় ভালো কাটবে, চর্চা থাকবে, আবার 2 পয়সা হাতেও আসবে। মিনু গলে গেল। কথাটা মন্দ বলেননি শাশুড়ি। মানুষটার প্রতি শ্রদ্ধা এক লপ্তে বেড়ে গেল মিনুর। ভাবল, বয়স হলে কী হবে, ওর মনটা বেশ আধুনিক। আগেও ওকে কথা বলেছিলেন। ওর স্বামী দেবতা কী বলতো জানি না মিনু, কিন্তু তখন সে নিজেই রাজি হয়নি। আয়েশি জীবনেরও একটা মজা আছে, তাতে মজে যাওয়া আছে। কিন্তু 10 বছর পর তা কিছুটা স্তিমিত হয়েও আসে। সেই একই রকম মানসিকতাও আর নেই। মিনুর মনে হলো একটা সম্মানও তো আছে। পাড়ার মেয়ে বউরা ব্লকে ট্রেনিং নিয়ে এসে বিউটি পার্লার খোলেনি কি? দিব্যি চলছে ওদের কাজ। কতটা স্বনির্ভর ওরা। কিন্তু মা, এতদিন হয়ে গেল, আমি কি আর পারবো? প্রশ্নটা যেন নিজেকেই করল। কর্মের কোনো বয়স হয় না বৌমা। কল্পনা শক্তি আছে, হাত ভালো, লেগে পড়ো। প্রেমের যেমন কোনো বয়স হয় না, কাজের ক্ষেত্রেও তাই। মিনু আরও অবাক হলো শাশুড়ির কথা শুনে। তা বলে এতটা আধুনিক? বৃদ্ধা এত শক্তি আর উজ্জীবন পান কোথা থেকে? ওর মনে আছে বিট্টু তখন খুব ছোট। একবার খুব শরীর খারাপ হয়েছিল ওর। জ্বর ছাড়ছিল না 3-4 দিন ধরে। শাশুড়ি কোলে নাতির মাথা নিয়ে সারা রাত জলপট্টি দিয়েছিলেন। ওষুধ সময় সময় ডাক্তারের পরামর্শ মতো খাইয়েছিলেন। পরের দিন একটা রিক্সা ডেকে ডাক্তারের কাছে আবার গিয়ে কিছু রিপোর্ট করিয়ে বাড়ি ফিরেছিলেন। প্যারাটাইফয়েড হয়েছিল। আর সে নিজে তো টেনশনে কিছু ভাবতেই পারছিল না। খুব ছোটতে সোহম ওর ঠাকুমাকে মা বলে ডাকত। না, ভদ্রমহিলাকে ও ঠিক চিনতে পারেনি এতদিন। ননিবালা বললেন, কী এত ভাবছো বৌমা? তুমি ভাবছো গায়েগঞ্জের পাড়ার লোকেরা কি মনে করবে, তাই না?
তোমাকে তো বলেছি বৌমা, গান আমার খুব প্রাণের জিনিস ছিল। এতগুলো ছেলে মেয়ে মানুষ করতে করতেই সময় চলে গেল। তবে সবটা যায়নি, আছে, এখনও আছে। মিনু যখন এ বাড়িতে এসেছিল, ওর এক ননদের বিয়ে হতে বাকি ছিল তখনও। আগেই 2 ননদের বিয়ে হয়ে গিয়েছিল। মিনু তারিফ করে বলল, খুব সময় আছে মা, আপনি পারবেন। তাছাড়া গলা এখনও টাল খায়নি আপনার। ননিবেলা মুচকি হাসলেন, বুঝতে পারলেন কাজ হয়েছে। জানালেন, এক সময় হারমোনিয়াম বাজাতে পারতাম, স্কেল চিনতাম। আমার আঙুল হারমোনিয়ামের রিডের ওপর জলের মাছের মতো খেলা করত। আমাদের কীর্তন গানের দল ছিল, সে তো আগেও শুনেছি মা। হ্যাঁ, কিন্তু ওই দলের মাস্টার ছিল মনুদা। আহা, আমাকে যে কী ভালোবাসত। আমাকে নিজের হাতে করে শিখিয়েছিল ওই যন্ত্রটা বাজাতে, গলা সাথা শিখিয়েছিল। আর আমি মনুদা বলতে তখন অজ্ঞান। মিনু খুব আশ্চর্য হয়ে শুনছিল শাশুড়ির কথা, আগ্রহ দেখিয়ে জানতে চাইল, তারপর? তারপর আর কি, বাবা জানতে পেরে বিয়ে দিয়ে দিল। এখানে এসে সব শেষ। মিনু লক্ষ্য করল শাশুড়ির গলা থেকে একটা দীর্ঘশ্বাস ঝরে পড়ল। বুঝল এতদিন পুষে রাখা বাসনা আবার জেগে উঠেছে কোনো দৈব বলে। হয়তো পাড়ার নতুন বউয়ের কাছ থেকে প্রেরণা পেয়েছেন। কিন্তু ওর সঙ্গে তো এখনও গান শিখতে যাওয়ার ব্যাপারে কথাই বলেননি উনি। মিনু ঘরের ভেতর থেকে পতিদেবতার ডাক শুনতে পেল। ডাকটা বেশ আচমকা, জোরালো। ছুটে গেল মিনু, দেখল ডাল পুড়ছে। যেমন ধোঁয়া তেমনই পোড়া পোড়া গন্ধ সারা ঘরময়। পিছু পিছু ছুটে এলেন নুনিবেলাও। দূর থেকে দাঁড়িয়ে দেখলেন। ক্ষণিক পরে ছেলের উদ্দেশ্যে বেশ ভারী গলায় বললেন, তুই তো ঘরের মধ্যেই ছিলি বিলু, নিজে হাঁড়িটা নামাতে পারলি না? আগেই তো গন্ধ পেয়েছিলি। ছেলেদের স্বভাবই হলো ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে হুকুম তলব করা। মিনু হাঁড়ি থেকে পোড়া ডাল ফেলে এলো বাইরে কুতলার কাছে ট্রেনে। রান্নাঘরে ফিরেই বুঝতে পারল শাশুড়ি তাঁর হয়ে ব্যাট করে চলেছেন। শুধু কি বিদ্রোহ, নাকি ওকেও দীক্ষা দিতে চাইছেন নিজের মানসিকতায়? তোমার কি হয়েছে বলো দেখি মা, কদিন ধরে লক্ষ্য করছি তুমি যেন কেমন কেমন করছো। ছেলে বিলাস ঘর থেকে বেরিয়ে এসে চাপা ঝাঁঝে কথাগুলো বলল। কেমন কেমন মানে? নুনিবেলা গর্জে উঠলেন। না মানে, থমকালো বিলাস। দেখ বিলু, তোর এই মানসিকতা ত্যাগ কর। কোন মানসিকতার কথা বলছো মা? ঘরে যা করার সব কি মেয়েরাই করবে? ওদের কি আর কিছু শখ আহ্লাদ নেই? ও তো ভালো ছবি আঁকতো, সবারই তো একটা মন আছে, নিজের একটা রাস্তা আছে এই সংসারের বাইরেও। মিনুর কেবল অবাক হওয়ার পালা। ছেলে বিলাসের তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। বলল, তা তুমিও কি করতে বলো মা? আমি কেন করতে বলবো বিলু, ওর নিজেরই তো কোনো ইচ্ছে থাকতে পারে। মিনু ওদের কথার মাঝে কিছু না বলে চুপচাপ কাজ করতে লাগলো। ও নিজে নরম প্রকৃতির মেয়ে, কোনো কিছুতেই বেশি জোরাজুরি করতে পারে না। মনে মনে ভাবলো, থাক বাবা, ওর আর শিল্পী হয়ে কাজ নেই। কিন্তু কী অদ্ভুতভাবে মিলে গেল শাশুড়ির সঙ্গে নিজের জীবনের কাহিনী। ওরও আঁকার টিচার ছিলেন একজন সুদর্শন যুবক, তাপস, পাশের গ্রামের ছেলে। মিনু তাকে তাপুদা বলতো। যখন ক্লাস 10-এ পড়ে তখনই ও বেশ ভালো ছবি আঁকতে পারত। নানা কম্পিটিশানে পুরস্কার পেয়েছে, স্কুল থেকে ব্লক এবং ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত এগিয়েছে, সেখানে ভালো স্থান পেয়েছে। এসবের পিছনে ছিল ওর তাপুদা। কিন্তু একদিন হলো কি, তাপুদা ওর পোর্ট্রেট আঁকতে চাইল। সেও রাজি হয়ে গেল। বাড়ি থেকে সামনেই প্রচুর গাছপালা ঘেরা একটা প্রাইমারি স্কুল। বারান্দাটা ছিল বেশ খোলামেলা। সেখানে গিয়ে খুব সাধারণ একটা পোজ নিয়ে ও দাঁড়িয়েছিল। তাপুদা আঁকছিল ওর ছবি। কিন্তু আঁকা যখন অর্ধেক, তখন কেউ এসে গোলমাল বাঁধিয়ে দিল। মিনু ভয়ে পালিয়ে আসে। সে তো তাপুদার কাছে লুকিয়ে গিয়েছিল ছবির জন্য। এখন জানাজানি হচ্ছে। এখন হ্যালো, সে তো তাপুদার কাছে লুকিয়ে গিয়েছিল ছবির জন্য। এখন জানাজানি হলে বাবা ওর আস্ত রাখবে না। কিন্তু ব্যাপারটা জানাজানি তো হলোই, উপরন্তু অন্যভাবে রসে খবর ছড়ালো। ওদের দুজনকে জড়িয়ে মুখরোচক খবর উঠে গেল। এর কিছুদিন পরেই মাধ্যমিক পরীক্ষার টেস্ট। তারপর ঘরেই বন্দি, শুধু পড়াশোনা। বাড়ির বাইরে টিউশন পড়তে যেত। মিনুর মনে হয়েছিল যার সঙ্গে তেমন কোনো সম্পর্কই ছিল না, ওই ঘটনার পর সেই তাপুদার প্রতি ওর মনটা কেমন দুর্বল হয়ে পড়েছিল কিছুদিনের জন্য। একেই কি বলে ভালোবাসা? রাতে শোয়ার আগে সোহম কিছুক্ষণ ওর ঠাকুরমার কাছে নানা গল্প শোনে। আজ বিলাস ওকে আনতে গিয়ে মায়ের ঘরে ঢুকে অবাক হয়ে গেল। মা গান করছে, পরিচিত একটা গান রবীন্দ্রনাথের। অনেক দিয়েছ নাথ, আমায় অনেক দিয়েছ নাথ। একেবারে ছোটবেলায় মায়ের গলায় গান শুনেছিল বটে, কিন্তু দীর্ঘদিন আর শোনেনি। মা বেশ দরদ দিয়ে গানটা করার চেষ্টা করছে।
কিন্তু কণ্ঠ বসে গেছে এতদিনের না চর্চায়। সোহম ঠাকুরমার কোলে মাথা রেখে দিব্যি শুনছে। আচ্ছা ছেলে তো এমনিতে কত চঞ্চল, সময় আর সুযোগ পেলে ওর মায়ের সেলফোন নিয়ে বোঁদ হয়ে থাকে। সেই ছেলে চুপ করে গান শুনছে যে গানের মর্ম সে আদৌ বোঝে না। বিলাস পাশে দাঁড়িয়ে শুনতে লাগলো। মায়ের এই পরিবর্তন ওর কাছে বেশ অভাবনীয়। গানের কথাগুলো বেশ তো। আমার বাসনা তবু পুরিল না, দিন দশা ঘুচিল না, অশ্রুবাড়ি মুছিল না, গভীর প্রাণের তৃষা মিটিল না, মিটিল না। সরে এসে নিজের ঘরে বিছানায় বসল। মিনু তখন মশারি টাঙাচ্ছিল। বলল, দাও আমি দড়িগুলো বেঁধে দিই। বাবা, খুব যে কুটুটি সরিয়ে দুটো করতে চাও না? না মানে কাজ থেকে ফিরে আর ইচ্ছে করে না কিছু করতে। তবে তবে মিনু আর চোখে সুচিত্রা সেনের মতো তীক্ষ্ণ তাকালো। এই তোমার কষ্ট তো হয়, আর তাছাড়া কি, তুমিও তো কিছু করতে পারো। বাবা, মায়ের ধমক খেয়ে একেবারে চিৎপটাং দেখছি। তবে শুধু মশারির দড়ি বাঁধলেই হবে না, বুঝেছ? আর কি করতে হবে শুনি? কাল থেকে তুমি সোহমকে স্কুলে নিয়ে যাবে। মা এই বয়সে। সোহম ঘরে ঢুকলো, এসেই বিছানায় গড়িয়ে পড়ল। বিলাস তখন মশারির প্রান্ত গুঁজে ঢুকিয়ে দিচ্ছিল বিছানার চারপাশে। জানতে চাইল, কিরে গান শুনলি? হ্যাঁ বাবা, ঠাকুমা এখন গল্প কম বলে, শুধু গান করে। কেমন? খুব ভালো। তবে গান করতে করতে ঠাকুমার চোখে জল চলে আসে কেন বাবা? আমাকে বলে গান গাইলে মন দিয়ে গাইতে হয়, আর মন দিয়ে গাইলে কান্না পায়। বিলাস মিনুর দিকে তাকালো, চোখাচোখি হলো, জানালো, ঠিক আছে, তবে কাল থেকে সোহম আমার সঙ্গে স্কুল যাবে, মাকেও জানিয়ে দিচ্ছি। সোহম বলে উঠল, না বাবা, আমি ঠাকুরমার সঙ্গেই যাব। কেন? কাল আমি তোকে নিয়ে যাব। আর শোন, এত তাড়াতাড়ি বেরোনোর দরকার নেই, আমি তোকে সাইকেলে নিয়ে যাব। রাজি? রাজি বাবা। পরদিন সকালে বিলাস ঘুম থেকে উঠেই দেখল মা রেডি। সোহমও জামা জুতো পরে স্কুল ব্যাগ নিয়ে অপেক্ষা করছে। বিলাস মিনুর দিকে তাকালো। মিনুর ঠোঁট বাঁকিয়ে আলতো হাসলো। বিলাস বোকার মতো ওদের বেরিয়ে যেতে দেখল। এই তো সামনে স্কুল, হেঁটে মিনিট 10 লাগে। গ্রামের শেষ প্রান্তে অবস্থিত 4র্থ শ্রেণী অবধি ইংরেজি মাধ্যম স্কুল। বছর 5 খুলেছে। বিলাস এখানে প্রথম থেকেই পড়েছে। এত তাড়াতাড়ি বেরোনোর তো কোনো দরকার ছিল না। বিলাস চটপট মুখ ধুয়ে চা না খেয়েই সাইকেলে বেরিয়ে পড়ল। একটু চালিয়ে আসতেই দেখল বটগাছটা পেরোচ্ছে ওরা। বিলাস ধীরে এগোলো, কিন্তু এখান থেকে যে রাস্তাটা সোজা স্কুলের দিকে যায় সেদিকে না গিয়ে সোহমরা মা দিকে নীল বাড়ি হয়ে যাচ্ছে। মা কি এই ফাঁকে মর্নিং ওয়াক সেরে ফেলে রোজ? সেই সঙ্গে সোহমেরও হাঁটা হয়ে যায়। নীল বাড়ির পাশ দিয়ে ক্ষেত জমি। এখানে নাকি একসময় নীল চাষ হতো। এই অক্টোবরের সকালে ধানের চারা লকলকিয়ে মাথা দোলাচ্ছে বাতাসে। এখানে সেখানে অল্প কাশ গজিয়েছে। ওরা ওদিক দিয়েই হাঁটছে। মা কি নাতিকে প্রকৃতির পাঠ দিচ্ছে? বিলাস অনুমান করতে পারছে কী সব বলতে বলতে যাচ্ছে মা। সোহমও কথা বলছে মাঝে মাঝে। একটু দাঁড়ালো ওরা। বিলাস নিজেও দাঁড়িয়ে পড়ল। আহা, কি অপরূপ সূর্য! সাত সকালে ওঠা ওর অভ্যেসেই নেই। রোদে ঝলমল করছে ধানের চারা। দিন 15 পরেই দুর্গাপুজো। বেশ একটা উৎসবের আবহ হঠাৎ ছুঁয়ে গেল মনকে। কেমন যেন মন ভালো হয়ে গেল। ভাবলো এখানে দাঁড়িয়ে থাকবে। মা সোহমকে স্কুলে দিয়ে বাড়ি ফিরবে এই রাস্তা দিয়ে। বিলাস ঠিক করলো মাকে সাইকেলে চাপিয়ে বাড়ি ফিরবে। বিলাস বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও মাকে ফিরতে না দেখে দ্রুত স্কুলের দিকে সাইকেল ছোটালো। স্কুলে এসেও দেখতে পেল না মাকে। এবার সাইকেল থেকে নেমে হেঁটে হেঁটে ফিরছিল বিলাস। কিন্তু ওদের পাড়ায় একটা বাড়ির সামনে আসতেই ও অবাক হয়ে গেল। মিত্র কাকুদের বাড়ি। দেখলো মা ওই বাড়ির জানালার ধারে দাঁড়িয়ে আছে একা, একটা জবা গাছের তলায়। খুব আশ্চর্য লাগলো ওর। মা ওখানে কি করছে? একটু এগিয়ে গিয়ে দেখবে নাকি? কিন্তু মা দেখতে পেলে কি ভাববে? বিলাস ফিরে এলো। মায়ের কি মাথার কোনো ব্যায়াম হলো? গতকাল বলা সত্ত্বেও সোহমকে মা নিজেই স্কুলে পৌঁছে দিল। ডাল পড়ে যাওয়ায় ধমক খাওয়ার কথা মিনুর, আর খেলো ও। দিন কয়েক আগেও সন্ধ্যাবেলায় কাজ থেকে ফিরে মাকে দেখেছে কুয়োতলায় নিজের সঙ্গেই যেন কথা বলছে। কুয়োর দিকে মাঝে মাঝে তাকিয়ে থেকেছে। জিজ্ঞেস করাতে বলেছে, অতীত দেখছি। রাতে মিনুকে নিজের উদ্বেগের কথা জানাতে মিনু তো হেসেই খুন। আমি চিন্তা করছি আর তুমি হাসছো। বিলাস ঝাঁঝিয়ে ওঠে, এতে হাসার কি হলো? চুপ করো চুপ করো, মা শুনতে পাবে। বিলাস চুপ মেরে কিছুক্ষণ শুয়ে থাকার পর মিনু ওকে বলল, আমিও একদিন তোমার মতোই মাকে ফলো করেছিলাম।
ব্যাপারটা কিছু নয়। ওই যে মিত্র কাকুর নতুন বউ এসেছে না, ওই জানলার ধারে দাঁড়িয়ে মা ওর গান শোনেন রোজ। সকালে মেয়েটা রেওয়াজ করে তো, ওটাই শোনেন। তুমি জানলে হয়তো কী না কি ভাববে, তাই মা বলতে পারছেন না। কি বলতে পারছে না? মা গীতির কাছে গান শিখতে চান। বিলাসের চিন্তা কতটা দূর করতে পারলো বিনু জানে না, কিন্তু একটা কথা যে ওকে জানানো যাবে না সেটাও আগেই ঠিক করে রেখেছিল। শাশুড়ির কাছে একদিন এসব কথা জানতে চাওতে বলেছিলেন, গীতির গান শুনি বৌমা। মিনু তখন সাহস করে বলেছিল, ওদের বাড়ি আমার সঙ্গে যাবেন মা একদিন। কথার উত্তর না দিয়ে ননিবেলা বলেছিলেন, ওই গীতির বাবা কে জানো বৌমা? মিনু নির্বাক তাকিয়ে থাকার পর শাশুড়ি বলেছিলেন, সেই আমার মাস্টার মশাই মনুদা, এখন মেয়ের কাছেই আছে, যাব কটা দিন যাক। বিলাস মন থেকে ওসব ব্যাপার মুছে ফেলে মিনুকে কাছে টানতে গিয়ে থমকে গেল। পাশের ঘরে কি একটা বেজে উঠল। মিনু বিলাসকে জড়িয়ে ধরে কপট বিস্ময়ের ঢঙে বলল, পুরনো হারমোনিয়ামটা দেরাজ থেকে বেরিয়ে পড়েছে গো। শুনলেন উৎপল মানের গল্প পুরনো হারমোনিয়াম। এইরকম বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য অনুগ্রহ করে আমাদের এই গল্পে নাটকে অল্প সময় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে।